তাহলে আজকে শুরু করব ডিফ্রাকশন। ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইন্টারফারেন্সে আমাদের দুটো স্লিটের প্রয়োজন হয়েছিল। দুটো স্লিট থেকে লাইট বেরিয়ে সেই লাইট দুটো গিয়ে একটা স্ক্রিনে সুপারপোজ করছিল, আর সুপারপোজ করার সময় যে জায়গাটাতে সুপারপোজিশন হচ্ছিল সেখানে একটা প্যাটার্ন দেখা গেছিল। সেই প্যাটার্নটা ডার্ক অ্যান্ড ব্রাইটের একটা প্যাটার্ন। বাট ডিফ্রাকশনের ক্ষেত্রে ফেনোমেনাটা একটু আলাদা। কিরকম আলাদা? এখানে ডিফ্রাকশনে ইন্টারফারেন্সের মতো দুটো স্লিটের প্রয়োজন হচ্ছে না, মানে দুটো সোর্স অফ লাইটের প্রয়োজন হচ্ছে না। এখানে একটা সোর্স অফ লাইট বা একটা স্লিট থেকেই লাইটটা বেরোচ্ছে। মানে আগে যেরকম ডাবল স্লিট প্রয়োজন হচ্ছিল, আমরা পড়েছিলাম ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, বাট ডিফ্রাকশনের ক্ষেত্রে আমাদের ওই ডাবল স্লিটের কোনো প্রয়োজন হচ্ছে না। আমরা কি করছি? আমরা একটাই স্লিট নিচ্ছি, সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট করব। এখানে একটু ডায়াগ্রামটা দেখাই। এইটা একটা স্লিট নিলাম, তো এই স্লিটে লাইট এসে পড়লো। এবার লাইট তো আর এরকম ভাবে স্ট্রেট আসতে পারে না। আমরা এখানে কি করব? একটা লেন্স নেব। তার মানে আসলে লাইটটা ছিল একটা পয়েন্ট সোর্স, এটা এস। এখান থেকে লেন্সে গিয়ে পড়েছিল। এমন ভাবে লেন্সটাকে রাখা হয়েছে যাতে এই সোর্সটা লেন্সের ফোকাসে থাকে। তার ফলে কি সুবিধা হলো না, সোর্স থেকে যখন লাইটটা বেরোলো লেন্সে গিয়ে পড়ার পরে লাইটটা হয়ে গেল প্যারালাল। আর প্যারালাল মানেই এখান থেকে যেন মনে হবে যে লাইটটা ইনফিনিটি থেকে আসছে। ডিফ্রাকশন দু ধরনের হয়, একটাকে বলা হয় ফ্রেনেল ডিফ্রাকশন। এখানে এসটা মিউট, এস এর কোনো সাউন্ড নেই। একটা ফ্রেনেল ডিফ্রাকশন আর একটা ফ্রনহোফার ডিফ্রাকশন। এখানে একটু স্পেলিংটা হয়তো গন্ডগোল হতে পারে। ফ্রেনেল ডিফ্রাকশন এন্ড ফ্রনহোফার ডিফ্রাকশন। আমরা জেনারেলি ফ্রেনেল ডিফ্রাকশন বলতে যেখানে সোর্স অফ লাইটটা ফাইনাইট ডিসটেন্সে থাকে, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি লাইটটা বেরোয় তাহলে সেই ধরনের ডিফ্রাকশনকে বলছি ফ্রেনেল ডিফ্রাকশন। বাট ফ্রনহোফার ডিফ্রাকশন হলো এমন এক ধরনের ডিফ্রাকশন যেখানে সোর্সটা হয়তো ইনফিনিটিতে আছে। সোর্স ইনফিনিটিতে থাকলে তখনই সেটা হবে ফ্রনহোফার ডিফ্রাকশন। লাইট, সূর্যের আলো যখন আমাদের এসে ন্যাচারাল কিছু, মানে আমাদের কাছে আসার পর ন্যাচারাল যে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট গুলো হয় সেগুলো সবই ফ্রনহোফার ডিফ্রাকশন। শুধু তাই নয়, সূর্যের ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম ফ্রনহোফার লাইনসও দেখতে পাই, যেটা আমরা পরে ডিসকাস করব। বাট আমরা এখানে যে এক্সপেরিমেন্ট গুলো করব সেগুলো সবই ফ্রনহোফার ডিফ্রাকশন। এখন এই যে ফ্রনহোফার ডিফ্রাকশন আমি বলছি, ফ্রনহোফার ডিফ্রাকশনে কি লাগে না, সোর্সটাকে ইনফিনিটিতে হতে হয়। কিন্তু সোর্স তো আমি ইনফিনিটিতে নিয়ে যেতে পারবো না। আমার কাজ হবে এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করা যাতে সোর্সটা ফাইনাইট ডিসটেন্সে থাকার পরও মনে যেন হয় যে সোর্সটা ইনফিনিটিতে আছে। তাই আমি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছি। সোর্সটা পয়েন্ট সোর্স একটা ফাইনাইট ডিসটেন্সেই আছে, বাট সোর্সটাকে এমন জায়গায় রাখলাম যাতে ওটা একটা কনভেক্স লেন্সের ফোকাসে থাকে। সো এইরকম পজিশনে সোর্সটা রাখার ফলে সোর্স থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা কনভেক্স লেন্সে পড়ার পরে লাইটটা প্যারালাল হয়ে গেল। আর প্যারালাল মানে মনে হবে যেন লাইটটা ইনফিনিটি থেকে আসছে, সোজা হয়ে গেল। এবার এই লাইটটা পড়লো স্লিট। এখানে একটা স্ক্রিন রাখবো। এই হলো আমার স্ক্রিন। আগে যেমন আমি পড়েছিলাম এটা ডি ডিসটেন্সে আছে। তো আমি এখান থেকে একটা ডটেড লাইন ড্র করে দিই। আর এই যে মাঝের যে ডিসটেন্সটা, এটা আবার আগের মতো স্লিট উইডথ। এটাকে আমি এ ধরতে পারি, ডি ধরতে পারি বা ই ধরতে পারি, যা হোক এটা ধরবো। আমি ধরে নিচ্ছি এটা এ আর বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ও পয়েন্ট। এবারে এই যে এ বি যে গ্যাপটা আছে, এবি তো একটা স্লিট। এখানে ভালো করে বুঝতে হবে কিভাবে ডিফ্রাকশনটা প্যাটার্ন তৈরি করছে। সোর্স থেকে লাইটটা গিয়ে শুধুমাত্র একটা স্লিট থাকার পরও কিভাবে লাইট সুপারপোজ করছে, ওয়েভগুলো সুপারপোজ করে প্যাটার্ন তৈরি করছে, সেটা এখানে খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা হচ্ছে সেটা হলো যে আমি ধরে নিলাম এই যে পুরো সোর্সটা আছে, এই যে পুরো স্লিটটা, এই পুরো স্লিটটার মধ্যে, এইটা বলছি, এর মধ্যে প্রচুর
সোর্স আছে, মানে আমি যেমন বলি যে একটা স্ট্রেট লাইন যদি ড্র করি তাহলে এই স্ট্রেট লাইনের মধ্যে ইনফাইনাইট নাম্বারস অফ ডটস আছে, তাই না? এই স্ট্রেট লাইনের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ ডটস আছে, পয়েন্ট আছে। একটা স্ট্রেট লাইনের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকে। তো এই ধরনের আমি যদি ধরে নিই যে এবি ওইরকম একটা স্ট্রেট লাইন, তার মানে ওর মধ্যে কি ইনফাইনাইট নাম্বার অফ ডটস আছে। প্রত্যেকটা ডট একটা করে সোর্স অফ ওয়েভ। তো এই যে প্রত্যেকটা ডট একটা করে সোর্স অফ ওয়েভ, তাহলে ওইগুলোকে আমি সেকেন্ডারি ওয়েভলেট হিসেবে ধরতে পারি। আমি তো হাইগেনস প্রিন্সিপালে পড়েছিলাম এই একটা ওয়েভ ফ্রন্ট, সরি এটা একটা ওয়েভ, এরকম অনেকগুলো ওয়েভ যদি পাশাপাশি থাকে একই ফেজে থাকলে একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হচ্ছে। সেই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট তো আবার সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করতে পারে। এখানেও তেমনটাই হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে এই স্লিটটা এবি স্লিটের মধ্যে টোটাল 2n নাম্বার অফ ওয়েভলেটস তৈরি হচ্ছে। এখানে টোটাল 2n নাম্বার অফ ওয়েভলেটস তৈরি হলো। এই যে 2n নাম্বার অফ ওয়েভলেটস, এরা এরা ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গিয়ে এই স্ক্রিনে গিয়ে পড়ছে এবং সুপারপজিশনের ফলে বিভিন্ন রকম ডার্ক ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে। এখানে এটা আমাদের এক্সপেরিমেন্টাল পয়েন্ট। আমি ধরছি এ পয়েন্ট থেকে একটা ওয়েভ গিয়ে পি তে পড়লো আর বি থেকেও একটা ওয়েভ গিয়ে পি তে পড়লো। ওকে, তাহলে এবং শুধু তাই নয়, এই সি থেকে পি এর যে লাইনটা, এর অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা। আমি ধরছি যে এ থেকে একটা ওয়েভ বেরিয়েছে আর বি থেকে একটা ওয়েভ বেরিয়েছে। তাহলে এই যে এ আর বি থেকে যে দুটো আলাদা আলাদা ওয়েভ বেরোলো, তাদের পাথ ডিফারেন্স কতটা হবে? পাথ ডিফারেন্স আমরা ওয়াইডিএসি তে যেটা করেছিলাম ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, পাথ ডিফারেন্স বের করার জন্য আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, এটাকে আমি নাম দিয়ে দিলাম ই। তাহলে এই বিই এটাই হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স, এটাই ল্যামডা আমি ধরে নিলাম। তাহলে এটা হলো পাথ ডিফারেন্স ল্যামডা, কোনটা? বিই। কতটার জন্য? এ বি পুরো স্লিটটার জন্য। তার মানে যেখানে 2n নাম্বার অফ ওয়েভলেটস আছে, সেই 2n নাম্বার অফ ওয়েভলেটস এর জন্য টোটাল পাথ ডিফারেন্সটা হচ্ছে ল্যামডা। এখন আমি যদি এটাকে দুটো পার্টে ভেঙে নিই, একটা এসি আর একটা সিবি, তো এসি আর সিবি তে দুটো দুটো করে, মানে আমি ধরছি এসি থেকে একটা ওয়েভ বেরোচ্ছে আর সিবি থেকে আরেকটা ওয়েভ বেরোচ্ছে, তাহলে শুধুমাত্র এইটুকু হাফের মধ্যে পাথ ডিফারেন্স কত হচ্ছে? টোটাল পাথ ডিফারেন্স ল্যামডা। তাহলে এইটুকু হাফে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 আর বাকি হাফটায় পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2। ঠিক আছে? এবারে আমি কি ধরেছি, আমি একটু উপরে লিখে নিই। আমি ধরেছি এবি, এটার এই যে এবি স্লিট উইডথটা ধরলাম ই, আগেটাতে ডি ধরেছিলাম, এখানে ই ধরছি, এবিটা ই, দেয়ারফর বিই এটা কত হবে? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটাও হয় থিটা। এটা জিওমেট্রিক্যালি প্রুফ করা যেতে পারে। যদি এইটা বেস অ্যাঙ্গেল যদি থিটা হয়, হাইপোটেনিউস হলো ই, তাহলে বিটা কি হবে? সাইন থিটা ধরে আমরা করতে পারবো। সো বি উইল বি ই, বা আগে প্রথমে লিখি এবি সাইন থিটা, দ্যাট ইজ ই সাইন থিটা। সো বি এর দূরত্বটা আমি পেয়ে গেলাম ই সাইন থিটা। সেই ই সাইন থিটার কার সাথে সমান হবে? ওটাই তো পাথ ডিফারেন্স ল্যামডা। ওকে, এবার আমি এই সাইডটা একটু মুছে দিয়ে লিখি ই সাইন থিটা
ইকুয়াল টু ল্যামডা। এটা আমি কোন ওয়েভের জন্য ধরলাম? এখানে 2n নাম্বার অফ ওয়েভের জন্য ধরেছি, বাট একটাই ডিফ্রাকশন আমি ক্যালকুলেট করছি, একটা, এখানে একটা ডিফ্রাকশন ক্যালকুলেট করছি। যদি এখানে n নাম্বার অফ ডিফ্রাকশন হয়, n নাম্বার অফ ম্যাক্সিমা আর মিনিমা হয়, তখন সেখানে আমি কি করব, n লিখব, n ইনটু ল্যামডা। এটাই হচ্ছে আমাদের ডিফ্রাকশনের মেইন ইকুয়েশন, e sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, e sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। মনে রাখতে হবে যে n এর ভ্যালুটা 1 2 3 করে যে কোনো রেগুলার নাম্বার, বাট n is not equal to 0, where n is the order number. অর্ডার কিসের অর্ডার? এই যে ডিফ্রাকশন যে প্যাটার্ন গুলো পাচ্ছি, ডিফ্রাকশন মিনিমা বা ম্যাক্সিমা, সেইগুলোর অর্ডার হিসেবে আমি ধরছি। ডিফ্রাকশনটা কেমন হয় এবার একটু দেখা যাক। ডিফ্রাকশনটা এই যে যেখানে আমি ও লিখেছি, ওটাতে সবথেকে বেশি ইন্টেন্সিটি থাকবে এবং ওটাকেই বলা হয় সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড বা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। সেখানে সমস্ত লাইটগুলোর ইন্টেন্সিটি যেন সবচেয়ে বেশিভাবে সুপারপোজ করে আছে, যার ফলে ওই এলাকাটা, ওই রিজিয়নটা অনেক বেশি উজ্জ্বল দেখায়। আমি এটাকে এই একটা টিক দিয়ে ডিনোট করছি। এই সেন্ট্রাল ব্রাইট যেটা, সেটাকে বলা হয় প্রিন্সিপাল ম্যাক্সিমা। ডিফ্রাকশনের ক্ষেত্রে আমরা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এভাবে বলবো না, আমরা বলবো ম্যাক্সিমা এন্ড মিনিমা। ডিফ্রাকশনের যে মিনিমা হয় সেটা একদম অন্ধকার নয়, একটু আলো থাকে। তো এই ডিফ্রাকশনের যে মিনিমা গুলো বা ম্যাক্সিমাও বলতে পারি, সেগুলো যত অর্ডার নাম্বার বাড়তে থাকে তত ওর ইন্টেন্সিটি কম হয়ে যায়, মানে অনেকটা করে ফল করতে থাকে, যার ফলে এই প্রাইম বা প্রিন্সিপাল ম্যাক্সিমা যেটা আছে তার চারপাশে বাকি যে ম্যাক্সিমা গুলো আছে সেগুলো এইভাবে ছড়াতে থাকে। মানে এর পরেরটার ইন্টেন্সিটি একটু বেশি, তারপরটা অনেকটা কম, তারপরটা একদম কম, ঠিক এইভাবে জিনিসটা চলতে থাকে। সো এটাই হলো ডিফ্রাকশন প্যাটার্নের স্পেশালিটি, এটাই বৈশিষ্ট্য। এবারে জিরো কেন হবে না? বিকজ জিরোতে হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড, যেটা আমরা বলছি প্রিন্সিপাল ম্যাক্সিমা। তাহলে প্রিন্সিপাল ম্যাক্সিমা আর বাকি যে মিনিমা গুলো আছে, প্রিন্সিপাল ম্যাক্সিমা আর বাকি যে মিনিমা গুলো আছে, সেইগুলোর পজিশন যদি আমাকে বের করতে দেয়, মানে প্রিন্সিপাল ম্যাক্সিমার পরে সাকসেসিভ যে মিনিমা গুলো থাকছে সেইগুলোর পজিশন কোথায় হবে লিখে নি। প্রিন্সিপাল ম্যাক্সিমা এন্ড সাকসেসিভ মিনিমা, এরা হবে, প্রথমে আমি দেখি n এর ভ্যালুটা 0 বসালে হবে প্রিন্সিপাল ম্যাক্সিমা, তারপরে n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে sin থিটা, এর আমি sin থিটাটা বের করছি, অ্যাঙ্গুলার ভ্যালুটা, হ্যাঁ sin থিটা, n এর ভ্যালু 1 বসালে sin থিটার ভ্যালু হবে ল্যামডা বাই e, তারপরেরটা হবে 2 ল্যামডা বাই e, তারপরেরটা হবে 3 ল্যামডা বাই e এন্ড সো অন, এভাবে চলতে থাকবে। এবারে থিটার ভ্যালুটা, যেহেতু আমরা জানি যে এই ডিটা খুব বড় হয়, অনেক দূরে স্ক্রিনটাকে রাখা হয়, তার ফলে থিটার ভ্যালুটা খুব ছোট হবে, আর জানি যে থিটার ভ্যালু যদি খুব ছোট হয় তাহলে sin থিটার ভ্যালুটা শুধু থিটার ভ্যালুর সাথে সমান হয়। সো এটাকে আমি লিখতে পারি therefore থিটা ইকুয়াল টু 0 ল্যামডা বাই e, 2 ল্যামডা বাই e, 3 ল্যামডা বাই e এন্ড সো অন, এভাবে চলতে থাকলো। এটা আমি কি পেলাম? প্রিন্সিপাল ম্যাক্সিমা এট 0 এন্ড আদার সাকসেসিভ মিনিমা। এবার যদি আমি মিনিমা মানে কি এই লোয়ার পোরশন গুলো পাচ্ছি, যদি আমি ম্যাক্সিমাম গুলো বের করতে চাই তখন কোথায় পাবো? ম্যাক্সিমাম গুলো বের করতে চাইলে তখন নিশ্চয়ই এদের মাঝখান গুলোতে ম্যাক্সিমা পাবো। সেটা কি রকম? মনে রাখতে হবে, ওই যে বলেছিলাম যে হাফ হাফ পোরশন কত, ল্যামডা বাই 2, ওই প্রতিটা ল্যামডা বাই 2 তে একটা করে, অড ল্যামডা বাই 2 তে একটা করে ম্যাক্সিমা হবে। সো ফার্স্ট যেটা হবে, আমরা কি বললাম, ম্যাক্সিমা, ম্যাক্সিমার পজিশনটা কোথায়, থিটা, একদম ডাইরেক্ট থিটা লিখছি। প্রথমটা হবে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানটাতে প্লাস মাইনাস সাইন হবে, হ্যাঁ প্লাস মাইনাস সাইন হবে, বিকজ দুটো সাইডেই বোঝাচ্ছে, হ্যাঁ সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা আছে মানে প্রিন্সিপাল ম্যাক্সিমা, তার দুটো সাইডকেই বোঝাচ্ছে, তো এগুলো সবই কিন্তু প্লাস মাইনাস সাইন দেওয়া।
যদিও থিটার ক্ষেত্রে মাইনাস হয় না, আমি তাই আর লিখছি না, ওই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। ম্যাক্সিমার ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা কি বললাম অড ল্যামডা বাই 2, তাই তো? অড ল্যামডা বাই 2 মানে 3 ল্যামডা বাই 2e, 5 ল্যামডা বাই 2e, এগুলো প্লাস মাইনাস লিখতে হবে, যদিও আমি মাইনাসটা আর লিখছি না এখানে, বিকজ আমি থিটা মেনশন করছি, অ্যাঙ্গেল মেনশন করছি। বাট ওই প্লাস মাইনাসটা বোঝাচ্ছে দুটো সাইডে, একটা যদি উপরের দিকে নিই আর একটা নিচের দিকে। এখানে উপর নিচ ব্যাপার নেই, মানে ডিফ্রাকশন যখন স্ক্রিনে তৈরি হবে তখন দুটো সাইডে তৈরি হবে, একটা লেফট সাইডে হলো অন্যটা রাইট সাইডে। তো এই হলো আমাদের ম্যাক্সিমা আর মিনিমার পজিশন। তাহলে আমরা দেখলাম এই যে বক্স করা আছে যে ইকুয়েশনটা, সেটা কার ইকুয়েশন? সেটা হচ্ছে মিনিমার ইকুয়েশন, ঠিক আছে? এটা মিনিমার ইকুয়েশন। তাহলে ম্যাক্সিমার ইকুয়েশনটা কি হবে? ম্যাক্সিমার ইকুয়েশনটা ই সাইন থিটা, এটা যেরকম n ল্যামডা ছিল, এটা সবসময় অড হবে, 2n প্লাস 1 ল্যামডা বাই 2। তাহলে n এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে 2n প্লাস 1 মানে 3, সো ইট উইল বি 3 ল্যামডা বাই 2। এটা প্লাস মাইনাস হবে, মানে এটা হলো আমাদের ম্যাক্সিমার জন্য, আর এটা মিনিমার জন্য, ঠিক আছে? সো ম্যাক্সিমার জন্য আমি দেখতে পাচ্ছি যে যদি n এর ভ্যালু 1 হয়, সো 3 ল্যামডা বাই 2, n এর ভ্যালু যদি 2 হয়, 5 ল্যামডা বাই 2, তারপর এটা 7 ল্যামডা বাই 2, 9 ল্যামডা বাই 2, এভাবে চলতে থাকবে, মানে অড ল্যামডা বাই 2 গুলো। এবার একটা কোশ্চেন আসতে পারে যে আমরা ইন্টারফারেন্সের সময় 2n মাইনাস 1 নিয়েছিলাম, ডিফ্রাকশনের সময় 2n প্লাস নিলাম কেন? দুটোতেই তো অড পাওয়া যায়, আমি এখানে 2n মাইনাস 1 লিখলাম না, আমি লিখলাম কি 2n প্লাস 1। তার কারণ হচ্ছে যদি n এর ভ্যালুটা 0 নিয়ে নিই, n এর ভ্যালু যদি 0 নিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে যে সাইন থিটা এটা কত আসছে? n এর ভ্যালু 0 নেওয়া মানে শুধু ল্যামডা বাই 2e, ল্যামডা বাই 2e, n ইকুয়াল টু 0 তে একটা ভ্যালিড রেজাল্ট আমি পাচ্ছি। বাট যদি এটা আমি -1 নিতাম, তাহলে n এর ভ্যালু 0 নেওয়ার ফলে এটা মাইনাস ল্যামডা বাই 2 আসতো, তাই না? মাইনাস ল্যামডা বাই 2e। এখন কথা হলো যে এই যে n এর ভ্যালু 0 নেওয়ার ফলেও ভ্যালিড রেজাল্ট আসছে, তার মানে n ইকুয়াল টু 0 তে, n ইকুয়াল টু 0 আমরা কখন নিয়েছিলাম? প্রিন্সিপাল ম্যাক্সিমার ক্ষেত্রে। বাট এখানে n ইকুয়াল টু 0 নিতেও, অর্ডারটা যখন 0 মানে সেন্ট্রাল ম্যাক্সিমার জন্য যে ভ্যালুটা আমরা ধরি, n ইকুয়াল টু 0 নিতেও এ একটা ভ্যালিড রেজাল্ট দিচ্ছে। তার মানে n ইকুয়াল টু 0 তে নিশ্চয়ই একটা ম্যাক্সিমা আছে, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি যে n ইকুয়াল টু 0 তে ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে, কিন্তু সেই ব্রাইট ব্যান্ডটা ক্যালকুলেট করার জন্য আমরা ধরছি মিনিমার ফর্মুলা। কেন মিনিমার ফর্মুলা ধরছি? বিকজ ওই যে ব্যান্ডটা আছে যেখানে অনেক লাইটের ইন্টেন্সিটি এক জায়গায় গিয়ে জমা হচ্ছে, সেটা আসলে একটা লাইট নয়, সেটা হচ্ছে অনেকগুলো প্যাটার্ন খুব কাছাকাছি একসাথে ঢুকে যাওয়ার ফলে ওই এলাকাটাকে ব্রাইট মনে হচ্ছে। তার মানে আসলে যেটাকে আমরা ব্রাইট বলছি, তার মাঝখানে এক্স্যাক্টলি মিডলে একটা ডার্ক আছে, বোঝা গেছে? তো এই ডার্কটার জন্যই n ইকুয়াল টু 0 টা এখানে ভ্যালিড থাকছে। এরপরে আসছি গ্রেটিং। প্লেন ডিফ্রাকশন গ্রেটিং, যদি ওই সিডি গুলো, যেগুলো ওই ডিভিডি বা সিডি ডিস্ক যেগুলো বলি, সেগুলোতে এভাবে ধরে একটা ডিস্ক, গোল একটা ডিস্ককে আমি এভাবে ধরে রেখেছি, তার পেছন থেকে আমি একটা লেজার টর্চ যদি ওর উপর ফেলি, এক মিনিট আমি দেখাচ্ছি এরকম একটা সিডি। সাপোজ এই হলো একটা সিডি, এই সিডিটাকে এভাবে ধরে আমি ভেতর দিকে টর্চ দেখাচ্ছি, মানে এইভাবে টর্চ ফেলছি এর উপর পারপেন্ডিকুলারলি।
তাহলে কি হবে? সাধারণভাবে কি মনে হয় যে কিছুই হবে না, লাইটটা এখানে আটকে যাবে, পেছন দিকে শ্যাডো যেরকম আছে সেরকমই থাকবে। কিন্তু না, এটা হবে না। এখানে যদি একটা লেজার টর্চ ফেলি আমি, তাহলে স্ক্রিনে দেখবো অনেকগুলো ডট দেখা যাচ্ছে। নর্মালি একটা লেজার টর্চ ফেললে তো একটাই ডট দেখা যায়, বাট এই সিডিতে যদি আমি একটা লেজার টর্চ ফেলি তাহলে দেখবো এখানে 1 2 3 4 করে হয়তো 10-12টা ডট দেখা যাচ্ছে। একটা লাইটের জন্য এতগুলো ডট দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? তৈরি হলো কি করে লাইটটা? এতগুলো ডট তৈরি হলো। আসলে এটা আমরা যেটাকে প্লেন হিসেবে দেখছি সেটা নয়, এর মধ্যে অনেক এরকম খাঁজকাটা খাঁজকাটা জিনিস আছে। যদি আমি লাইটের দিকে একটু রিফ্লেক্ট করিয়ে দেখি তাহলে দেখবো ওখানে অনেক লাইন আমাদের চোখে পড়ছে, এত কাছাকাছি আছে যেগুলো আমরা আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছি না। এটা আসলে একটা প্লেন ডিফ্রাকশন গ্রেটিং। আমরা আরো ভালো করে বা আরো সহজে বোঝানোর চেষ্টা করছি। কম্পিউটারে এমএস পেইন্ট বা এই ধরনের কোনো সফটওয়্যারে আমি কিছু লাইন ড্র করে নিচ্ছি, এরকম ব্ল্যাক লাইন, এরকম লাইন ড্র করে নিলাম। অনেকগুলো লাইন ড্র করেছি, ইকুয়াল সেপারেশনে এতগুলো লাইন ড্র করেছি। দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই দু সাইডে ধরে এটাকে ছোট করে দিচ্ছি। ছোট করলে কি হবে? এই লাইনগুলো খুব গায়ে গায়ে লেগে থাকবে, এরকম হয়ে গেল। যতটা পারলাম ছোট করে দিলাম। এক সময় মনে হবে যে এটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে, খালি চোখে থেকে মনে হবে। এবারে এই পুরো জিনিসটাকে যদি একটা ট্রান্সপারেন্ট শীটে প্রিন্ট নিয়ে নিই, প্রিন্টারের মধ্যে যেরকম A4 শীট, A4 পেপারগুলো হয়, তেমনি A4 সাইজের ট্রান্সপারেন্ট শীট কিনতে পাওয়া যায়। ওই ট্রান্সপারেন্ট শীটটাকে যদি প্রিন্টারের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে ওই ট্রান্সপারেন্ট শীটের মধ্যে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। খালি চোখে দেখে মনে হবে ওটা পুরোটা ব্ল্যাক, ওর মধ্যে দিয়ে লাইট যাবে না। কিন্তু যদি আমি ওর মধ্যে লাইট ফেলি বা সব থেকে ভালো হয় লেজার টর্চ যদি ফেলি, তাহলে দেখবো ওই ব্ল্যাক পোর্শন গুলোতে লাইটটা তো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর ওই ব্ল্যাকের মাঝে যে এই যে সাদা পোর্শনটা ছিল সেটা তো মুছে যাচ্ছে না। আমি ছোট করছি, সাইজটা ছোট হচ্ছে, ওই মাঝের যে ট্রান্সপারেন্ট পোর্শনটা সাইজটা ছোট হচ্ছে, কিন্তু একদম ব্লক হয়ে যাচ্ছে না, একদম বন্ধ হয়ে যাচ্ছে না। তাতে সুবিধাটা কি? আমি খালি চোখে দেখতে না পেলেও যখন আমি লেজার টর্চটা ফেলবো তখন লেজার টর্চ ওই মাঝে অনেকগুলো স্লিট হিসেবে ওকে কনসিডার করবে। মানে আমরা ডিফ্রাকশনে যেরকম একটা স্লিট দেখছি, ওখানে এরকম অনেকগুলো স্লিট তৈরি হচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা স্লিট থেকে লাইট গিয়ে এখানে একটা স্ক্রিনে পড়লো, এখানে পড়লো, এখানে পড়লো, একটাতে পড়ছে, তারপরে এটার জন্য এখানে পড়ছে, এখানে পড়ছে, এখানে পড়ছে, এইরকম মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আসছে, প্রত্যেকটা সিট থেকে আসছে। ফলে একটা সোর্সেরই মাল্টিপল ইমেজ আমি দেখতে পাচ্ছি। সো ইট ইজ অলসো আ প্লেন ডিফ্রাকশন গ্রেটিং এন্ড দ্য ফেনোমেনন ইজ কল্ড ডিফ্রাকশন। এটা এই চ্যাপ্টারের মধ্যে একটা ডিসকাশনে আসছে, যেখানে আমাদের ইকুয়েশনটা হবে যেরকম E sin theta equals to প্লাস মাইনাস n ল্যামডা ছিল, এখানে হবে E প্লাস, আমি এই যে সেপারেশন গুলো মানে দুটো স্লিটের মাঝে যে ডিসটেন্স সেটাকে আমি d যদি ধরে নিই, সো E প্লাস d sin theta ইকুয়াল টু প্লাস মাইনাস n ল্যামডা। এই হচ্ছে আমাদের ডিফ্রাকশন গ্রেটিং এর জন্য ফর্মুলা, যেখানে E টা তো নিয়েছিলাম ওই স্লিটের সেপারেশনের জন্য, স্লিটের গ্যাপটা কতটা খোলা আছে, আর দুটো স্লিটের মাঝে সেপারেশনটা হলো d, সো E প্লাস d sin theta ইকুয়ালস টু n ল্যামডা। এই হলো আমাদের গ্রেটিং, প্লেন ডিফ্রাকশন গ্রেটিং। ডিফ্রাকশন মোটামুটি কমপ্লিট। এবারে যেটা আসে এখান থেকে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের ডিফারেন্স, সেটা যে কোনো বইতে আছে, 5-6টা মতো পয়েন্ট করা আছে, সেটা পড়ে নিস। একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ইন্টারফারেন্সের ক্ষেত্রে দুটো স্লিটের প্রয়োজন ছিল, ডিফ্রাকশনের ক্ষেত্রে একটা স্লিটেই হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমাদেরকে ভালো করে লিখতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারফারেন্সের দুটো প্রিন্সিপাল ওয়েভ ফ্রন্ট এক জায়গায় গিয়ে সুপারপোজ করছিল, বা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। বাট ডিফ্রাকশনের ক্ষেত্রে সেকেন্ডারি ওয়েভলেটস যেগুলো, সেইগুলো সুপারপোজিশন মানে সুপারপোজ করছে বলেই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। মানে ইন্টারফারেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছিল প্রাইমারি ওয়েভলেট বা প্রাইমারি ওয়েভ ফ্রন্টের সুপারপোজিশন, সেটাই সেকেন্ডারির ক্ষেত্রে মানে ডিফ্রাকশনের ক্ষেত্রে সেকেন্ডারি ওয়েভলেটের সুপারপোজিশনের জন্য ডিফ্রাকশন প্যাটার্নটা তৈরি হচ্ছে। এইরকম 5-6টা পয়েন্ট আছে, সেগুলো একটু মুখস্থ করতে হবে। এবার আসছি পোলারাইজেশন।
মানেটা কি? পোলারাইজেশন হচ্ছে কোনো একটা ওয়েভ, পার্টিকুলার একটা ওয়েভ হয়তো অসিলেট করছে, সেই ওয়েভটাকে ও যে প্লেনে অসিলেট করছে সেই প্লেনটাকে ট্রাঙ্কেটেড করে দেওয়া বা একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে ওকে সাজিয়ে নেওয়া, এটাকেই বলা হয় পোলারাইজেশন। মানে আমি বলতে চাইছি যে সাপোজ একটা ওয়েভ এইভাবে অসিলেট করছে, আরেকটা ওয়েভ এইভাবে অসিলেট করছে, মানে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, একটা আপ ডাউন প্লেনে করছে আর একটা এইরকম হরাইজন্টাল প্লেনে করছে, এইভাবে অসিলেশনটা হচ্ছে। শুধু এটা না, এরকম অনেকগুলো ডিরেকশনে অসিলেশন হচ্ছে। যদি কোনো ওয়েভের অনেকগুলো ডিরেকশনে অসিলেশন থাকে তখন সেই ওয়েভটাকে বলা হয় আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট। যখনই এটাকে আমি একটা ডিভাইস, এটা একটা ক্রিস্টাল হতে পারে বা অন্য কোনো জিনিস হতে পারে যার হয়তো শুধু এই মাঝখানের পোরশনটাই অ্যালাউড, কাটা আছে, বাকিটা পুরো ব্লকড, এটা হচ্ছে একটা পোলারাইজার। এটা আনপোলারাইজড লাইট, এটা পোলারাইজার। যখন এই লাইটটা এর ভেতর দিয়ে পাস করলো তখন হয়তো শুধু লাইটের মধ্যে এই আপ ডাউন পোরশনের যে ভাইব্রেশনটা সেটাই আছে। একটা দোকানের শাটার থাকে, সেই শাটারটা একদম বন্ধ নেই, নিচে হয়তো 2 ফুট মতো খোলা আছে, 2 ফুট, সামান্য একটু 2 ফুট মতো খোলা আছে। এই দোকানের ভেতরে যারা ছিল তাদেরকে যদি ওই অবস্থায় বাইরে বেরোতে হয় তাহলে কিভাবে বেরোবে? তারা তো দাঁড়িয়ে হেঁটে বেরোতে পারবে না, তাদেরকে শুয়ে শুয়ে গড়িয়ে বেরোতে হবে। তাহলে তখন ওই যে শাটার যতটা পোর্শন খোলা ছিল ওই শাটারটা তখন একটা পোলারাইজারের কাজ করছে, আর লোকগুলো যারা ভেতরে ছিল তারা ছিল আনপোলারাইজড। কিছু লোক বসে ছিল, কিছু লোক হয়তো শুয়েও ছিল, কিছু লোক দাঁড়িয়ে ছিল। দে ওয়্যার আনপোলারাইজড। যখন তারা বাইরে বেরোচ্ছে তখন প্রত্যেকেরই কিন্তু একটাই পার্টিকুলার ডিরেকশন, পার্টিকুলার ওরিয়েন্টেশন, দ্যাট ইজ হরাইজন্টাল। শুয়ে আছে সবাই, শুয়ে শুয়ে বেরোচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে ওই শাটারটা পোলারাইজার, প্রথমে ছিল আনপোলারাইজড লাইট, যখন বাইরে বেরিয়ে গেল তখন সেটা হলো পোলারাইজড লাইট। এই ফেনোমেনাটাকে বলা হয় পোলারাইজেশন। এবার পোলারাইজড হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি আরো একটা পোলারাইজারকে এখানে রাখবো। এই পোলারাইজারটাকে তখন বলা হবে অ্যানালাইজার। প্রথমে দুটোই পোলারাইজার, দুটোই সেম মেটেরিয়াল, বাট প্রথমটার কাজ হচ্ছে পোলারাইজ করানো, তাই এটার নাম পোলারাইজার। এটা কি? এটা আনপোলারাইজড লাইট নয়, আনপোলারাইজড ছিল এটা, এটা হচ্ছে পোলারাইজড লাইট। প্রথমে একটা আনপোলারাইজড লাইট যখন পোলারাইজারের ভিতরে ঢুকলো তখন পোলারাইজড হয়ে গেল। এবার এটা পোলারাইজড হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি আরো একটা পোলারাইজার লাগাবো, দ্যাট উইল বি কল্ড অ্যাজ অ্যানালাইজার। জিনিসগুলো গোল লেন্সের মতো দেখতে হয়। আমি ওই অ্যানালাইজারটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো। অ্যানালাইজার তো পার্টিকুলার একটা ডিরেকশনে কাটা আছে। যদি আমি দেখি যে অ্যানালাইজার দিয়ে আমি লাইট দেখতে পাচ্ছি না, তার মানে আমি বুঝবো যে আমার অ্যানালাইজারের যে প্লেন অফ ভাইব্রেশন বা প্লেন, যে প্লেনটা অ্যালাউ করছে পোলারাইজড লাইটটা সেই প্লেনে নেই। তখন আমি অ্যানালাইজারটাকে ঘুরিয়ে 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 ঠিক যেখানে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম পাবো আমি বুঝবো যে তাহলে যে লাইটটা পোলারাইজড হয়েছে সেই লাইটটা এখন অ্যানালাইজারের সাথে এই প্লেনেই নিশ্চয়ই ভাইব্রেট করছে, যার ফলে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা দেখতে পাচ্ছি। এইভাবে সেকেন্ড যে পোলারাইজারটাকে সেটাকে বলা হয় অ্যানালাইজার। সো ফার্স্ট একটা আনপোলারাইজড লাইট, দেন পোলারাইজার, দেন পোলারাইজড লাইট, দেন অ্যানালাইজার। অ্যাকচুয়ালি এই যে জেলখানায় যখন কাউকে ভরা হয় তখন, এখন তো জেলখানা বলা যায় না, এখন বলা হয় কারেকশনাল হোম। তো কারেকশনাল হোমে ওদেরকে কারেকশন করানো হয়। ওরা হয়তো অনেক খারাপ কাজ করেছে, ওদেরকে বুঝিয়ে শুনিয়ে এতদিন ধরে ওখানে রেখে কারেকশন করানো হয় যাতে ওরা আর কোনো খারাপ কাজ না করে। দ্যাট মিনস দে আর বিং পোলারাইজড বাই গভর্নমেন্ট, বাই দ্য জেলার। জেলের যে নিয়ম কানুনগুলো আছে, যে কাজকর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে অনেকে ভালো হয়ে যায়। তার মানে জেলটা ওদের কাছে একটা পোলারাইজারের কাজ করছে। দে ওয়্যার আনপোলারাইজড অ্যান্ড আফটার দ্য জেলিং পিরিয়ড, জেলের মধ্যে যে পিরিয়ডটাতে আছে সেই পিরিয়ডের পরে দে বিকেম পোলারাইজড। আমি ধরছি পোলারাইজেশন অনেক ভাবে হতে পারে। পোলারাইজেশন বাই রিফ্লেকশন হতে পারে, পোলারাইজেশন বাই রিফ্রাকশন হতে পারে। সো পোলারাইজেশন বাই রিফ্লেকশন। প্রথমে রিফ্লেকশনের মাধ্যমে কিভাবে পোলারাইজড হয় সেটা দেখাই। সাপোজ এটা একটা রিফ্লেক্টর, এখানে একটা ওয়েভ এসে পড়লো, এটাকে আমি আর রে বলবো না, আমি বলছি ওয়েভ। কেন ওয়েভ বলছি? বিকজ
এর এই দিকেও ভাইব্রেশন আছে আর পারপেন্ডিকুলার, মানে আমি এই দিকের ভাইব্রেশনটাকে হরিজন্টালটাকে এভাবে লিখছি আর একটা ডট দিয়ে দিচ্ছি, এই ডটটা মানে এই বোর্ডের যে প্লেন তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে ভাইব্রেট করছে। সো এখানে ডটও আছে আর ক্রসও আছে, এখানে আবার একটা ক্রস একটা ডট, একটা ক্রস একটা ডট, এইভাবে আছে। তার মানে এটা আনপোলারাইজড লাইট, এটা এখানে এসে পড়লো, ইনসিডেন্ট করলো। পয়েন্ট অফ ইনসিডেন্স আমি এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে নিয়ম মতো ও এদিকে বেরিয়ে যাবে। বেরিয়ে যখন গেল, ডট গুলো আগের মতোই আছে, কিন্তু ক্রস গুলো এইভাবে ডিরেকশন চেঞ্জ করছে। প্রায় 90 ডিগ্রি ফেজ চেঞ্জ হচ্ছে। এটাকে যদি বাড়াই তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে। তার মানে যে ভাইব্রেশনটা ছিল তার সাথে পারপেন্ডিকুলার ভাইব্রেশনে চলে যাচ্ছে। একটা বলকে যখন আমি ছুঁড়ে দিয়ে এভাবে ড্রপ খাওয়াই, যেদিকে স্পিন করাই, ড্রপ খাওয়ার পর স্পিনটা চেঞ্জ হয়ে যায়। এখানেও একই জিনিস হচ্ছে। এখানেও যখনই ও রিফ্লেক্টেড হচ্ছে তখনই ওর ওরিয়েন্টেশনটা বদলে যাচ্ছে, এন্ড দ্যাট ইজ কল্ড পোলারাইজেশন। দে আর বিং পোলারাইজড আফটার রিফ্লেকশন। এখানে ওটা পোলারাইজড হয়ে যাচ্ছে। সেম জিনিস যদি আমি রিফ্রাকশনের ক্ষেত্রে দেখতাম, সাপোজ আমি রিফ্রাকশনের ক্ষেত্রে দেখছি, তখন আর এটা মিরর হতো না, এটা হতো একটা জাংশন অফ দা মিডিয়ামস। দুটো মিডিয়াম আছে তাদের জাংশন। তা তখন কি হতো, একটা রে নিচের দিকে যেত, একটা রে উপরের দিকে রিফ্লেক্টেড হয়ে যেত। বিকজ রিফ্রাকশন কখনো একা একা হয় না, রিফ্রাকশন হলে সেই জায়গায় অবভিয়াসলি একটা রিফ্লেকশন হবেই। তো এই রিফ্রাকশন হওয়ার ফলে এখানেও কিছু ডট ক্রস যাচ্ছে আর ওপরেও কিছু ডট ক্রস যাচ্ছে। এবারে এই এটা তাহলে পোলারাইজড হচ্ছে, দুটো ডিফারেন্ট ওরিয়েন্টেশনে পোলারাইজড হচ্ছে। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমরা তো জানি যে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর 1, আর এটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর 2। ঠিক আছে, এবারে এই যে ইনসিডেন্ট রেডিয়েশন যেটা হচ্ছে, এর যে অ্যাঙ্গেলটা, আমি যদি এটাকে আস্তে 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 চেঞ্জ করতে থাকি, অ্যাঙ্গেলটা বাড়িয়ে কমিয়ে এমন একটা পজিশন আসবে যেখানে দেখব যে রিফ্লেক্টেড রের ক্ষেত্রে ভাইব্রেশনটা যে ডিরেকশনে হচ্ছে, রিফ্র্যাক্টেড রের ক্ষেত্রে ভাইব্রেশনটা ঠিক তার বাকিটা হচ্ছে, মানে উল্টোটা হচ্ছে। কিরকম, ধরে নিচ্ছি রিফ্রাকশনের ক্ষেত্রে সব ক্রস গুলো চলে এলো, শুধু ক্রস গুলো। রিফ্লেকশনের ক্ষেত্রে কি যাচ্ছে, শুধু ডট গুলো যাচ্ছে। এমন একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যার জন্য, মানে সেই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করলে কি হচ্ছে না, রিফ্লেক্টেড এর ক্ষেত্রে প্লেন অফ ভাইব্রেশনটা যেদিকে হচ্ছে, রিফ্র্যাক্টেড এর ক্ষেত্রে প্লেন অফ ভাইব্রেশনটা ঠিক উল্টো দিকে হচ্ছে। সেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকেই বলা হয় আইপি বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। আইপি ইজ কল্ড অ্যাঙ্গেল অফ polarization। তার মানে angle of polarization is a particular angle at which, মানে when a ray or when a wave is being incident on a particular junction of of two mediums, then at a particular angle of incidence the plane of vibration of reflected and refracted waves becomes just opposite to each other। সেই particular angle of incidence টা কি বলা হচ্ছে, angle of polarization, that is IP। এবার আমি যদি এখানে একটু জিওমেট্রিক্যালি ক্যালকুলেট করি, আমাকে প্রমাণ করতে দেবে যে এই অ্যাঙ্গেলটা তখন হবে 90 ডিগ্রি। এটা প্রুফ করতে দেয়, কিভাবে প্রুফ করব দেখা যাক। আমি ডায়াগ্রামটা আরেকবার ড্র করছি একটু পরিষ্কার করে। এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স,
এটাকে আমি আইপি ধরেছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দ্যাট ইজ R1, আর এই দিকে আসছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন R2। আমাদেরকে প্রুফ করতে হবে যে এই R1 R2 এর সামটা হবে 90 ডিগ্রি। কিভাবে প্রুফ করব দেখা যাক। আইপিটা কি? আইপি হচ্ছে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, বাট অ্যাকর্ডিং টু দ্য ল অফ রিফ্লেকশন আমরা জানি আইপি আর R1 টা সেম, বিকজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো আইপি ইকুয়াল টু R1 কোত্থেকে পাচ্ছি? ফ্রম ল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আবার যদি আমি রিফ্রাকশনের দিকে দেখি তাহলে ফ্রম স্নেলস ল দ্যাট ইজ ল অফ রিফ্রাকশন থেকে আমরা পাচ্ছি যে সাইন আই মানে সাইন আইপি বাই সাইন R2 ইকুয়াল টু মিউ। এখানে আরেকটা ল আমাদেরকে পড়তে হবে দ্যাট ইজ ব্রুস্টারস ল। সেটা কি? এটা আগে বলে দিলে ভালো হতো। ব্রুস্টারস ল বলছে এই যখন এই রকম পজিশন তৈরি হলো, মানে at a particular angle of incidence the plane of vibration of reflected ray and refracted ray becomes exactly opposite, সেই রকম যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে ইনসিডেন্ট হয় তাহলে ব্রুস্টারস ল বলছে যে এই অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের ট্যানজেন্ট tan ip will become equal to the refractive index of the medium বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ টু মিডিয়াস। এবারে tan ip ইকুয়াল টু মিউ, তাহলে আমরা লিখতে পারি এটা কোথা থেকে পেলাম? এটা পেলাম ফ্রম স্নেলস ল। স্নেলস ল থেকে পাচ্ছি sin ip বাই sin r2 ইকুয়াল টু মিউ। আবার ফ্রম ব্রুস্টারস ল আমরা পেয়েছি tan ip equal to mu। tan ip মানে sin ip by cos ip equal to mu। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। এবার এই দুটো ইকুয়েশনকে আমি যদি কম্পেয়ার করি, দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে পাচ্ছি দেখো মিউ দুদিকে কেটে যাচ্ছে, sin ip কেটে যাচ্ছে। সো কম্পেয়ারিং 1 and 2 দুটো যদি কম্পেয়ার করি তাহলে থাকছে sin R2 equal to cos ip। আবার একটু আগে দেখেছি ip equal to R1, so sin R2 equal to cos R1। এই cos R1 টাকে আমি লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস R1, দুদিকেই sin আছে তার মানে R2 equal to 90 ডিগ্রি মাইনাস R1, therefore R1 plus R2 equal to 90 ডিগ্রি। R1 plus R2 যদি 90 ডিগ্রি হয়, এটা আমাদের প্রুফ করতে বলা ছিল R1 আর R2 এর সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি হবে, বিকজ এটা তো একটা স্ট্রেট লাইন, টোটালটা 180 ডিগ্রি। So the angle between these two rays, that is reflected ray and refracted ray, become perpendicular। এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এটাই আমাদেরকে প্রুফ করতে দেয়। নেক্সট যেটা আসবো ল অফ ম্যালাস। ল অফ ম্যালাস এখানে ইন্টেন্সিটির ব্যাপার। ল অফ ম্যালাস বলছে ইন্টেন্সিটি অফ পোলারাইজড লাইট বিকামস প্রপোর্শনাল টু cos স্কয়ার থিটা, যেখানে থিটাটা হচ্ছে অ্যানালাইজার আর পোলারাইজার এই দুটোর মাঝের অ্যাঙ্গেল, মানে প্লেন অফ ভাইব্রেশন অফ অ্যানালাইজার এন্ড প্লেন অফ ভাইব্রেশন যেটা অ্যালাউ হচ্ছে অফ পোলারাইজার, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল। সাপোজ আমি দুটো পেন নিয়েছি, আমি ধরলাম যে এটা পোলারাইজারের অ্যাঙ্গেল আর এটা অ্যানালাইজারের অ্যাঙ্গেল, দুটো এইভাবে বেঁকে আছে, তাহলে এই দুটোর মাঝের যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে এখানে থিটা। তার মানে এটা পোলারাইজার, এখানে
সোর্স ছিল, সোর্স থেকে লাইটটা পোলারাইজারে ঢুকলো, অ্যানালাইজারটা একটুখানি বেঁকে আছে। আমি একটু আগে বলছিলাম না যে অ্যানালাইজারটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো, ঠিক যেখানে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হচ্ছে সেই জায়গাতেই বুঝবো যে অ্যানালাইজারের যে প্লেনটা, যে প্লেনে অ্যানালাইজার অ্যালাউ করছে সেই প্লেনেই লাইটটা ভাইব্রেট করছে, যার ফলে আমি ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম পাচ্ছি। এখানে ওইরকম ঘোরাতে গিয়ে আমি একটা ফিক্সড জায়গায় এসে আটকে দিলাম, যেখানে ম্যাক্সিমাম হয়তো হচ্ছে না, মিনিমামও হচ্ছে না, আরবিট্রারি কোনো একটা পজিশন। সেইখানে ওই অ্যানালাইজারের অ্যাঙ্গেল অফ ভাইব্রেশন আর পোলারাইজারের অ্যাঙ্গেল অফ ভাইব্রেশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই দুটোর মাঝে যে প্লেনের অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে এখানে থিটা। তার মানে এই দুটোর মাঝের অ্যাঙ্গেল হলো থিটা। এখানে একটা লাইট ঢুকছিল আই নট ইন্টেন্সিটি নিয়ে, যখন এ বাইরে বেরোবে সেটা আই, তাহলে এইখানে প্রপোর্শনাল ছিল, যদি আমি ইকুয়াল করি এটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, এই কনস্ট্যান্টটাকেই ধরবো আই নট, বিকজ ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ইন্টেন্সিটি অফ আনপোলারাইজড লাইট, ইট উইল বি আই নট কস স্কয়ার থিটা। তার মানে যদি এরকম তিনটে থাকতো তাহলে তিনটের ক্ষেত্রে আমি দুবার করে করতাম, কিন্তু যদি এখানে একটা থাকতো তখন কি হতো, মানে শুধু পোলারাইজার আছে, অ্যানালাইজার নেই, লাইটটা যখন শুধু পোলারাইজারের ভেতর দিয়ে পাস করছে তখন কি ইন্টেন্সিটি সেম থাকবে, মানে আই নটই থাকবে না, তখন কি থাকবে, তখন হয়ে যাবে, আচ্ছা এটা ক্যালকুলেট করে দেখি। আমাদের ল অফ ম্যালাস বলেছে I ইকুয়াল টু আই নট cos স্কয়ার থিটা। যখনই শুধু পোলারাইজারটাকে ক্রস করে যাচ্ছে তখন ইন্টেন্সিটিটা হবে টোটালটার অ্যাভারেজ ভ্যালু, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম এদের মাঝামাঝি কোনো একটা হবে। সেটা কি করে বের করব, আমি বের করব cos স্কয়ার থিটার অ্যাভারেজ কত হচ্ছে। দেখা যাক, আমরা জানি যে অ্যাভারেজ বের করার প্রসেস কি, 1 বাই টি বা 1 বাই টোটাল অ্যাঙ্গেলটা যদি ধরি 1 বাই 2 পাই 0 টু 2 পাই cos স্কয়ার থিটা d থিটা, এইভাবে আমাদেরকে বের করতে হবে। টোটালটা অ্যাড করব আর টোটাল অ্যাঙ্গেল দিয়ে ডিভাইড করে দিলাম। cos স্কয়ার থিটা, এটাকে আমি যদি বাইরে 2 নিয়ে নিই 1 বাই 4 পাই 2 cos স্কয়ার থিটা d থিটা, এটাকে যদি করি 2 cos স্কয়ার থিটা d থিটা, এটা আসবে cos 2 থিটা প্লাস 1, মানে 1 প্লাস cos 2 থিটা, 0 টু 2 পাই 1 বাই 4 পাই cos 2 থিটা d থিটা প্লাস 0 টু 2 পাই শুধু d থিটা। যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে দেখো cos 2 থিটা d থিটা আমরা আগে করেছি, ওই যেখানে এসি অল্টারনেটিং কারেন্টের যে চ্যাপ্টারগুলো ছিল, sin থিটা বা cos থিটার ওভারে ফুল সাইকেল ইন্টিগ্রেশন করলে এর ভ্যালু আসে 0, তাহলে শুধু থাকছে ওটা, এটাকে ক্যালকুলেট করলে উপরে 2 পাই নিচে 4 পাই, তাহলে आंसर আসবে হাফ। সো cos স্কয়ার থিটার এভারেজ ভ্যালু, এটা হচ্ছে এভারেজ ভ্যালু অফ cos স্কয়ার থিটা, এদের এভারেজ ভ্যালু আসছে হাফ, তাহলে আমি এখানে লিখব i নট বাই 2। তাহলে আসলে ব্যাপারটা আমি কি প্রুফ করতে চাইলাম, আমি এটাই চাইলাম যে যদি লাইটটা আনপোলারাইজড লাইট কোনো পোলারাইজারের ভেতর পাস করে, শুধু একটাই পোলারাইজার আর কিচ্ছু নেই, তাহলে যে লাইটটা বেরোবে এটা যদি ইন্টেন্সিটি আই নট হয় তাহলে এটা কত হবে, আই নট বাই 2। যদি সেকেন্ড আরেকটা থাকে তখন ক্যালকুলেশনটা হবে এইটা ধরে, তখন হবে আই নট বাই 2 cos স্কয়ার থিটা। এটা যেন কনফিউশন না হয়, মানে একদম ডাইরেক্ট আই নট ধরে করা যাবে না, একটা পাস করার পর সেকেন্ডটাতে যখন ঢুকবে তখন আই নট বাই 2 ইনটু cos স্কয়ার থিটা, ওই দুটোর মধ্যে অ্যাঙ্গেল তখন ধরতে হবে। সো এই হলো আমাদের ল অফ ম্যালাস। এখানে অনেক রকম হয়তো বলে দিল তিনটে কনসিকিউটিভ এরকম পোলারাইজার আছে যাদের ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো বলে দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রথমটার জন্য আই নট বাই 2 করে নিতে হবে, পরের গুলোর জন্য আর কিন্তু আলাদা আলাদা আই নট বাই 2 করব না, একবারই যা প্রথমটাকে যখন ক্রস করবে তখন আই বাই 2, তারপরের থেকে ওই অ্যাঙ্গেল গুলো ধরে ধরে ক্যালকুলেট করতে হবে। তো এই ছিল আমাদের ডিফ্রাকশন অ্যান্ড পোলারাইজেশন।